শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আঙুর ফল টক হয়, কে বলেছে? সব আঙুর ফল কি টক? আমার তো মনে হয় না সব আঙুর ফল টক। আসলে কথাটা এসেছে এই কারণে, যে যেটা পারে না অন্যেরটা দেখে একটু হিংসে হয়, একটু অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সেখান থেকেই এই কথাটি এসেছে, আঙুর ফল কি টক। শুরু করছি আজকের আমাদের এই আড্ডা। বরাবরের মতো উপস্থিত রয়েছেন আমাদের নারী বন্ধুরা, উপস্থিত রয়েছেন জুমেও আসবেন আমাদের অনেক অনেক প্রিয় নারী বন্ধুরা, এবং যারা নতুন তারা দেখতে পাবেন টেলিভিশন স্ক্রিনে পাসকোড এবং আইডি দেওয়া আছে শুধুমাত্র নারীদের জন্য। আমাদের এই আড্ডায় আপনারা যুক্ত হতে পারবেন জুমের মাধ্যমে। তো পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে যারা স্টুডিওতে উপস্থিত আছেন মিষ্টি মিষ্টি দুই নারী বন্ধু, এবং মজার একটা পরিচয় আছে তাদের। পরিচয়ের পরেই জানতে পারবেন তারা কারা। কাজী সেলিনা, শিক্ষক ও বাচিক শিল্পী। আমন্ত্রণ। ভীষণ ভালো লাগলো শেলিপা তোমাকে পেয়ে। কেন শেলিপা তোমাকে পেয়ে বলছি সে গল্পে পরে আসছি, এরপরে পরিচয় করিয়ে দিচ্ছি। তাসনিয়া তাবাসসুম প্রাপ্তি, উদ্যোক্তা হেমাঙ্গিনী। প্রাপ্তি, সুস্বাগত। থ্যাংক ইউ। কেন আজকে আমার ভালো লাগছে জানো তোমাদেরকে পেয়ে? আমার অনেক স্মৃতি মনে পড়ে গেছে। তোমার মা, এরা হচ্ছেন সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম যে একটা দারুণ পরিচয় আছে, মা এবং মেয়ে, এবং তারা দুজন যে শাড়ি গয়না পরে আসছে, এই যে প্রাপ্তি ওর যে হেমাঙ্গিনী, সেই হেমাঙ্গিনীর সমস্ত শাড়ি গয়নাগুলো পরে আসছে। আচ্ছা প্রাপ্তি, তুমি তো তোমার মায়ের গুণটা তো পাওয়ার কথা, মা তো দারুণ আবৃত্তি করে, এবং তোমার মা কিন্তু আমার অনুপ্রেরণা, আমার সেই ছোটোবেলার অনুপ্রেরণা। তাকিয়ে তাকিয়ে দেখতাম কিভাবে এত সুন্দর করে আবৃত্তি করে। তো তুমি আবৃত্তি করো না তুমি এই হেমাঙ্গিনী নিয়েই ব্যস্ত থাকো? আবৃত্তি, যেহেতু মা আবৃত্তি শিল্পী, সেই কারণে হচ্ছে ছোটবেলা থেকেই এই পরিবেশের ভেতরে বড় হয়েছি, তো সেজন্য টুকটাক আবৃত্তি করা হয়। আর তার সাথে আমার যেই কাজটা, উদ্যোক্তা হিসেবে আমি কাজ করছি, আমার পেজ আছে হেমাঙ্গিনী, এগুলো মার কাছ থেকেই শেখা, হাতে খড়ি সব কিছু মার কাছ থেকেই। তারপরে নিজে থেকে আরও একটু মনে হলো যে এদিক থেকে আমি এগোতে পারি, বা আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, ভালো লাগে সেখান থেকে আরেকটু এগিয়ে যাওয়া, আত্মতৃপ্তি এবং কনফিডেন্স লেভেল যেটা বলি যে না এটা নিয়ে আমি যেতে পারি। হ্যাঁ, মানে মনে হয়েছে যে না, এখান থেকে আমি হয়তো নিজের যে মনের খোরাকটাও মেটাতে পারবো, এবং তার সাথে যে প্রত্যেকটা, আমার মনে হয় যে প্রত্যেকটা নারীরই একটা নিজস্ব পরিচয় তৈরি করাটা জরুরি। আমার মনে হচ্ছে এখান থেকে আমি অনেক সহজ হবে আমার পরিচয়টা তৈরি করা। মনে হয়েছে, এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আসলেই আমি মানে আমার দিকটা আমি সুন্দরভাবে এগোতে পেরেছি। আচ্ছা, একটু শেলিপা তোমার কাছে যাচ্ছি। আঙুর ফল কি টক হয়? হ্যাঁ, আঙুর ফল টক কখনো কখনো, আবার মিষ্টিও বটে। আর মিষ্টি না হলে তো আঙুর ফল আমরা খাবোই না। এই টক মিষ্টি না হলে খাবে না, কিন্তু না খেয়ে তো বুঝতে পারছো না ওটা মিষ্টি না টক। তখন খেয়ে দেখে তারপরে কিন্তু আমরা চলে যাই, পরে কিন্তু আবার বলি, যখন নিজেকে আর আড়াল করতে পারি না তখন বলি যে আঙুর ফল টক। বিপদে পড়ে গেলে এটাই করতে হয়। আবার এই আঙুর ফল টকের কথা চিন্তা করে কিন্তু আমরা সাফল্যের দিকেও চলে যেতে পারি, তাই না? যে আমরা খারাপ জিনিসটাকে অনেক সময় অ্যাভয়েড করে আমরা ভালো জিনিসটাকে তৈরি করে নিই, এবং খারাপটাকে চিনতে পারি বলেই তো ভালোটাকে বেছে নিতে পারি। প্রাপ্তিকে বলা হয়েছিল যে ও আবৃত্তি করে কিনা, ও একটু কিন্তু লুকিয়ে গিয়েছে। আচ্ছা, সে কিন্তু আবৃত্তিতে জাতীয় পুরস্কারও পেয়েছে। আমি তো তাই একবার। আচ্ছা, আসলে ভালো লাগা থেকে কাজ। হ্যাঁ, এবং এটাও ভালো যে তোমার গুণটাই পেয়েছে, তুমি তোমার কাছে হাতে খড়ি এবং সেটাই সে করছে, এটাও তোমার এক প্রাপ্তি। প্রাপ্তির নামের সাথে প্রাপ্তির নামটা কিন্তু আসলে অনেক সফলতার মধ্য থেকেই এসেছে। তোমার অনেক সফলতা আমি জানি, এই সফলতাটা বলো, তোমার কিছু গোপন খবর আমি বলে দেব। হ্যাঁ, ঠিক আছে। প্রাপ্তির নামটাও কিন্তু আসলে কিছুটা চুরি করেও হয়েছে আবার। যে আমাদের নাট্যকর্মী ছিলেন মেঘলা, আচ্ছা আচ্ছা, ঝুনা চৌধুরীর তার একটা মেয়ে ছিল কিন্তু প্রাপ্তি। এই নামটি আমার কেন যেন প্রথম ভালো লেগেছে, পেয়েছি পত্রিকায়, আমার নামটি খুব ভালো লেগেছিল। তারপরে আমাদের বাড়িতে একটা চলতো সমবায় সমিতি আর কি, সেই সমবায় সমিতিতে একটা বই করব। তা এখন
প্রাপ্তির তখন বয়স মাত্র 7 দিন, মাত্র হসপিটাল থেকে এসেছি বাসায়। ঠিক ওই মুহূর্তে বলল যে ওর একটা অ্যাকাউন্টের জন্য একটা করেন। তো আমি বললাম যে কি নাম হবে, ওর তখনও নাম রাখা হয়নি। তো ভাবলাম চট করে বলে দিলাম লিখে রাখো ওর নাম প্রাপ্তি। তা আমার মনে হয়েছে যেন আমার প্রাপ্তিটা যেন একটা বিশাল প্রাপ্তি। হ্যাঁ, আমি দারুণভাবে একটি কন্যা সন্তান চেয়েছিলাম এবং আমি সত্যি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। আমি আমার প্রাপ্তিটাকে ওই দিন থেকেই পেয়েছি মনে হয়েছে যেন, আর এখনো প্রাপ্তিকে জড়িয়েই আছি। প্রাপ্তি, তুমিও তো একটা প্রাপ্তি পেয়েছো, ছোট্ট একটা বাবু নিয়ে এসেছো, ওর বয়স কালকে নাকি 3 মাস হয়ে যাবে। ও কি মেয়ে বাবু না ছেলে বাবু? মেয়ে বাবু। আচ্ছা, ওর নাম কি রেখেছো? ওর নাম রেখেছি পুহবী। বাহ, অর্থ কি? পুহবী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। মার যেমন আমি প্রাপ্তি, আর পুহবী হচ্ছে আমাদের সবার পৃথিবী, সেখান থেকেই ওর নামটা এসেছে পৃথিবী, পুহবী। পুহবী সেই, এবং পুহবীর যেন আঙুর ফল টক এই বিষয়ে যেন না হয়, তার আগে যেন বুঝে নেয় কোনটা টক কোনটা মিষ্টি। আচ্ছা, আমি একটু তোমার মার কাছে যাচ্ছি। আজকে তোমার একটা বিশেষ দিন। হ্যাঁ, আজকে তোমার একটা বিশেষ দিন, এবং আমি ছোটবেলায় যতটুকু জানি তোমাদের একটা কঠিন প্রেম ছিল, এই বিয়ে হবেই না, তুমি যুদ্ধ করে যাচ্ছ প্রেমটাকে সাকসেসফুল করার জন্য। না, এটা আজকে বলি কেন, তোমাদের যে প্রেম, বা আমি তোমাদের যে খুব পরের জেনারেশন না, মানে এই যে একটা প্রেম আমি দেখেছি, এটা সত্যি প্রশংসার। এবং এই যে ধৈর্য, এই যে অপেক্ষা, এবং এটা নিয়ে যে তোমার যে কি যুদ্ধ আমি দেখেছি এটা, এবং ভাইয়ের একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কোনো মেয়ে তো ফিরেই তাকাতো না। তো তোমার আজকে সেই দিন, অনেক অনেক শুভকামনা। তাকে মানে ভাইয়া তো নেই, তার জন্য শুভকামনা। সেই দিনটি তো আজকে চলে এসেছে, তোমার কিছু অনুভূতির কথা বলো। ভাইয়েরও আজকের এই দিনটির কথা মনে নেই। অবশ্য আমরা এই দিনটিকে 18 তারিখটা হয়েছিল আমাদের আক্ত, আর আমাকে নেওয়া হয়েছিল ওদের বাড়িতে 19 তারিখে। তো ওই 19 তারিখটাকেই আমরা বেশি মানে প্রিফার করি, এই দিনটাই মানে ওই দিনটাকে বেশি মনে থাকে। কিন্তু আজকের দিনটাকে মূলত কিন্তু আজকে সইটা হয়েছিল আজকের দিনে। আচ্ছা, কোরবানি দিবস, কোরবানি হয়েছিল তোমরা দুজন দুজনের কাছে। আচ্ছা, তোমার আসলে তোমার সেই সময়ের কিছু স্মৃতি যদি একটু বলো, একটু শেয়ার করো। কি বলবো, আসলে আমরা তো খেলাঘর কর্মী, শিশুবেলা থেকেই শিশু সংগঠনের সঙ্গে জড়িত, আর জড়িত থাকার কারণে আমার যে হাজব্যান্ড সেও খেলাঘর কর্মী ছিলেন বা এখনো আছেন, এখনো খেলাঘরের সঙ্গেই কাজ করেন। এই ছোটবেলা থেকে একসঙ্গে থাকতে থাকতে একই সংস্কৃতির মধ্যে বড় হতে হতে কেমন যেন একটা ভালো লাগা হয়তো তার ভিতরে আগে তৈরি হয়েছিল, যেটা আমি তখনও বুঝতে পারিনি। আমি বেশ ছোটই ছিলাম আসলে তখন, আর ওইভাবে অনুভবও করিনি। কিন্তু কেমন করে যেন আস্তে আস্তে যতই বড় হচ্ছিলাম, বড় হতে হতে গান করতে করতে, আবৃত্তি করতে করতে, নাটক করতে করতে কেমন করে যেন নিজেদের ভেতরে একটা সংস্কৃতির মিল বন্ধন হয়েছিল। আর সেই সংস্কৃতির মিল বন্ধন হয়েছে বলেই বোধহয় এখনো আমরা একইভাবেই আছি। আমাদের মনেই হয় না যে আমাদের 34 বছর কেটে গেছে, আমরা 35-এ পা দেব। আমার এখনো মনে হয় না যে আমরা এখনো বিবাহিতা, আমাদের মনে এখনো সেই বন্ধুর মতো। ভীষণ ভালো লাগলো জেনে। এবং নিশ্চয়ই তখন ওই তোমার বিয়ের সময় বলেছিল যে এই বিয়েটা ভালো হবে না, টিকবে না, ওই যে আঙুর ফল টক কথাটা ঘুরে ফিরে তাই আসছে। আমার পরিবারের সবাই বলেছিল, কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু এখন সবচেয়ে প্রিয় মানুষ কিন্তু সেই পরিবারে তোমার চেয়ে সে প্রিয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। প্রাপ্তি, বলো কি যেন বলছিলে তুমি? না, এই প্রসঙ্গে বলছিলাম, যখন বিয়ের বিষয়গুলো যখন এলো, তো আমার বিয়ের আগেও অনেকে বলেছিল যে আঙুর ফল আসলেই টক, খাস না। তো আমার যারা বড় আছে তারা এমনকি বিয়ের দিনও বলেছিল যে এটা কিন্তু টক হতেই পারে, টক হতেই পারে, একটু ভেবে চিন্তে না, এখনো সময় আছে। তো বলবো না, একই রকম এক্সপিরিয়েন্স মার মতোই। মা বাবার যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা দেখে আমি বড় হয়েছি, আমার বড় হওয়াটা, এই যে তুমি একটা মেসেজ দিলে যে আমি তোমার কথার মাঝে কথা বলছি, দর্শক আপনাদেরকে বলছি যে এই যে মা বাবার আচরণ দেখে যে একটি সন্তানের বড় হওয়া, এটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা প্রাপ্তি ধারণ করে আছে, এবং প্রাপ্তির জেনারেশনকে সে এখন সেটা বোঝাচ্ছে। হ্যাঁ প্রাপ্তি, বলো। এটাই বলছিলাম যে ওই এক্সপিরিয়েন্স থেকে সবসময় মনে হতো যে আমি তো আসলে রেয়ার জিনিসটা দেখতাম,
নর্মাল লাইফটা তো আসলে সবার এরকম হয় না, মানে বাবা মার আমি যেরকম বন্ধুত্ব, শুধুমাত্র তাদের দুজনের বন্ধুত্ব না, তাদের সাথে আমার যে বন্ধুত্বটা, এটা দেখে তো বড় হয়েছি, তাই সবসময় মনে হতো যে অন্যদেরকে দেখে মনে হতো যে আমি তো এই জিনিসটা এভাবে যে পাবো আমার জীবনে তার তো কোনো নিশ্চয়তা নাই। সেক্ষেত্রেও মনে হতো তাহলে বোধহয় আঙুর ফল টক হয়েই থাকবে। তো মানে লাকিলি আমি ওই একই রকম এনভায়রনমেন্টেই এখনো আছি, আমার হাজবেন্ডের সাথে আমার একই রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হয়তো এভাবেই চলতে পারবো। এই না হয় কি, তুমি যদি সত্যিকার অর্থে যেটা ধারণ করে বড় হয়েছে এবং সেটা ধারণ করে রাখতে পারো, তোমার হাজবেন্ড যদি সেটা বোঝে, তুমিও বোঝো, সমস্যা তো হওয়ার কথা নয়। হ্যাঁ, সুতরাং এখন যারা বলছে আঙুর ফল টক, আগে যেমন বলেছে কনফিডেন্টলি যে টক, আর এখন তারা বলবে টকের জন্য যে হয়তো এখন হিংসা লাগছে, একটু লেগে গেছে যে ও মা যা বললাম তা তো হলো না, যেটা আমরা আর কি ভাবি। আসলে টক ঝাল মিষ্টি নিয়ে কিন্তু আসলে পরিবার, একদম তাই না? টক ঝাল সবসময় থাকবে বা থাকে, কিন্তু সেটাকে মেটাবার জন্য কিন্তু বাইরের লোকের দরকার হয় না। সেটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা কিন্তু নিজেরাই আমরা করতে পারি। আমার হাজবেন্ড ওয়াইফের সঙ্গে কি মনোমালিন্য হয় না? হয়, মজা লাগে ঝগড়া করতে মাঝে মাঝে, না হলে কিন্তু আসলে সেই ঝাল জিনিসটা আসে না। আর ঝাল যতক্ষণে না আসে ততক্ষণে কিন্তু চোখের পানিও ঝরে না। একদম দারুণ কথা বললে। চোখের পানি ঝরতে ঝরতে কিন্তু আবার মুখে হাসিও আসে, সেই যখন আবার জড়িয়ে ধরে বলে যে না সব ঠিক আছে, আমরা ভালো আছি। আসলে আঙুর ফল সবসময় টক না, আসলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে বলেই মাঝখানে কাউকে আর আসতে পায় না, নিজেরাই একসময় রিয়েলাইজেশন, প্রয়োজনই নেই বাইরের কাউকে আনা। সেই তৃতীয় পক্ষই কিন্তু সবসময়, তৃতীয় পক্ষ সবসময় সবকিছুকে নষ্ট করে দেয়, সেই ভালোটা খুব কম হয়। সেটাই। তো প্রাপ্তি, তোমার এই যে শাড়ি গয়না দেখছি, এগুলো ডিজাইন একদম তোমার করা? আমার মূলত গয়না নিয়ে কাজ করছি। গয়না ডিজাইনগুলো সম্পূর্ণই আমাদের নিজেদের ডিজাইনগুলো তৈরি করা হয়। তো এখন যে তোমার ছোট্ট বাবু, হ্যাঁ, তোমার এখন সময়টা কিভাবে তুমি সেখানে দিতে পারছো? সময় আসলে আমি আমার উদ্যোগের পাশাপাশি আমার আরেকটা জবও আছে, আমি একটা স্কুলে শিক্ষকতা করছি। তো এতদিন হচ্ছে ম্যাটারনিটি লিভে ছিলাম, এখন আবার স্কুলে জয়েন করেছি। তো এতদিন ছিলাম 24 ঘন্টা মেয়ের সাথে, এখন হচ্ছে সেখান থেকে কিছু অংশ আমার পেশাগত জায়গাতে দিতে হচ্ছে। আর আমার নিজের যেই জায়গাটা, সেখানেও আমি সময় বুঝি, যেহেতু ওখানে সম্পূর্ণ মানে দায়ভারটাও আমার, বা সবকিছু আমি একাই ম্যানেজ করার একটা সুযোগ আছে, যে আমি আমার মতো করে চালাতে পারবো, এই সুযোগটা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আগে তুমি মেয়েকে সামনে। ঠিক আছে, তোমার সব গল্প শুনবো, আমাদের একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কিন্তু শেলিয়াপা তোমার কবিতা শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি, যাবেন না কোথাও। বিরতির পরে ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। আড্ডা তো জমবেই, এখন যাব আমরা কবিতায়, আপনাদেরও শুনতে ভালো লাগবে নিশ্চয়ই। শেলিয়াপা, কবিতা দিয়ে শুরু করে দিই এই পর্বের আড্ডা। যেহেতু আমি বরিশালের মেয়ে, আমিও বরিশালের মেয়ে, বরিশাল তো কবির সাহিত্যিকের দেশ, জীবনানন্দের শহরে আমরা বড় হয়েছি তিনজন। আসাদ চৌধুরী, হ্যাঁ, কামিনী রায়। আসাদ চৌধুরীর কথা বললে আমি আসাদ চৌধুরীর একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। তখন সত্যি মানুষ ছিলাম, নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফুসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখনই সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। অসাধারণ। আসাদ চৌধুরী, শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী, তুমি জানো আমার যে কত স্মৃতি,
আমি যখন প্রথম শিশু পুরস্কার কম্পিটিশন প্রতিযোগিতায় প্রথম ছিল। হলাম, তো উনিও বিচারক ছিলেন, গোলাম মোস্তফা সাহেব ছিলেন আমাদের শ্রদ্ধেয় অভিনেতা অগ্রজ। তো আমাকে শেষে বললেন, জানো মিমি, তোমাকে আমরা দুজনই মার্কস দিয়েছি, অন্যরা মার্কস দিতে চাচ্ছিল না। হ্যাঁ, তো আমি প্রথম হয়েছিলাম এবং হৃদয় বিদারক, এবং একদিকে আমি ভাগ্যবান, আরেকদিকে কষ্টের স্মৃতি। সেটা হচ্ছে লাস্টে আমি কানাডায় গেলাম, আমি তাকে দেখতে গেলাম। আমি এই আসাদ চৌধুরীকে দেখতে চাইনি, শেলিয়াপা একদম অসুস্থ, তার মাঝেও আমাকে বলল তোমার বাঁশিওয়ালা কবিতাটা শোনাবে। আমি কথাই বলতে পারছি না, আমি কয়েকটা লাইন শোনানোর পরে আমি কেঁদে দিয়েছি, আমি আর পারিনি তাকে শোনাতে। দেখা যায় না আসাদ ভাই, তারপরে দেশে আসার পর জানলাম তিনি নেই। সেই হাসি মুখটাই ভোলা যায় না, ঝাঁকড়া চুলের আসাদ ভাই। বরিশালে গেলেই আমাকে বলতেন, এই গুন্ডা কেমন আছিস। আসলে তুমি একটু কিন্তু গুন্ডাও ছিলে, এটা তো ভুলে গেছি আমি। ভালো গুন্ডা ছিল। আচ্ছা প্রাপ্তি, বলো মার সাথে তোমার কত রকমের বন্ধুত্ব, কত রকমের গল্প, কত কিছু স্মৃতি? মার সাথে আমার বন্ধুত্ব হচ্ছে একদম পিওর বন্ধুত্ব। বন্ধুর সাথে আমরা যা করি আর কি, কখনো ভালো, বেশিরভাগ সময় মন্দ। এই যে একটু আগে শুনছিলাম সেটে, মানে কথা বলছিলাম যে তোমার যেমন প্রেমের বিয়ে, প্রাপ্তির কি প্রেমের বিয়ে? তোমার মা বললো ওকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু ও পারিনি। তারপর তো গল্পটা তুমিই বলো। তারপরের গল্প হচ্ছে আমার যে আর কি হাজবেন্ড, সে প্রথমে মার ছবি দেখেছে, মার ছবি দেখে বলেছে না ঠিক আছে, এর মেয়েকে বিয়ে করা যাবে। আচ্ছা, তারপর থেকে গল্পটা এগোয়। খুব বেশি দিনেরও গল্প না, 2 মাস পরিচয়, 2 মাসের মাঝেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব। আর তারপর থেকে এখন আমরা বাসায় যে কয়জন থাকি তার মাঝে আমি, মা এবং আমার হাজবেন্ড সেতু, আমরা 3 জন হচ্ছে বন্ধু। মানে যত রকমের পাগলামো আছে, রাত 12টার সময় মার কবিতা রেকর্ড করা থেকে শুরু করে রাত পার হয়ে যায়, আমাদের গল্প শেষ হয় না, সবকিছু এখন 3 জনের বন্ধুত্বে। যতদিন পারে আড্ডা দিয়ে যাও, এটা মিস করবে এক সময়। হ্যাঁ, সময় যখন যেরকম তখন সেরকমই সেটা নিয়ে নিতে হয়। তো আমরা কি একটু তোমার কবিতা শুনতে পাবো না? 2 লাইনও না? চালান বলো। হ্যাঁ, আমি মা নইলে কষ্ট পাবে। আমার খুব একটা কবিতা মুখস্থ থাকে না, যেটুকু অল্প একটু। আমি এই মুহূর্তে মনে পড়ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি পড়ছি, যতটুকু মনে পড়ে। আমি খুব অল্প ছোট্ট করে পড়ছি। হ্যাঁ, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে স্কুলে আসতো, পড়া পারতো না। পড়ার কথা বললেই সে ভুলি, সমস্যা নেই। আসলে এটা কিন্তু অসাধারণ একটা কবিতা, অসাধারণ। এই কবিতাটা খুব ভালো আবৃত্তি করতে এক সময়। আচ্ছা, এখন চর্চা নেই, সেভাবে চর্চা করা হয় না, আসলে সুযোগটা কম পাচ্ছি। আবার যদি একটু প্রিপেয়ার্ড হয়ে আসতাম তাহলে হয়তো। তোমার কথা শুনলেই বোঝা যায় যে মার চেয়েও তুমি অনেক ভালো আবৃত্তি করো। হ্যাঁ, মা মার মতো, মানে তুলনা করতে নেই, তারপরেও মনে হয় যে তোমার ভয়েসের মডুলেশন, তোমার কথা বলা, সবকিছু মনে হয় তুমি ধারণ করছো। কিন্তু ও কিন্তু আসলে নাচ করতো মূলত। নাচের তোমার মতো যা হয় একটা সময় পরে আসলে পড়াশুনো সবকিছু মিলিয়ে আর মানে ওই সিঙ্কটা আর হয়নি, যার কারণে নাচটাকেই মানে সাধারণত যেটা হয় যে পড়াশোনাটাকেই এগিয়ে নিয়ে যেতে হয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এক্সট্রা ওই দিকেই চলে যায়, ওটা নিয়ে এগোনোটা একটু টাফ হয়ে যায়। সেটা সত্যি কথা। সেখান থেকে আসলে আর এখন তো তোমার কয়েকটা ধাপ চলছে, পর্ব চলছে, সন্তান, তোমার চাকরি, তোমার এই হেমাঙ্গিনী, হ্যাঁ, সবকিছু মিলে তো একটা যাই হোক, তারপর মাকে পাচ্ছ, এটা তোমার ভাগ্য। হ্যাঁ, মার যে মা তোমার কাছে এখন সময় দিচ্ছে, এটা একটা বড় বিষয় আমার জন্য। যে যখন আমি ছোট ছিলাম তখন আসলে মা তো সবসময় খুব ব্যস্ত থাকতো। মার যেহেতু শিক্ষকতা হিসেবে তার একটা আলাদা পরিচয় ছিল, সংগঠন, হ্যাঁ, তার সাথে হচ্ছে শিশু সংগঠক হিসেবে তার বেশ ভালো একটা সময় ওখানে যেত। এছাড়াও তার আরও নিজস্ব কিছু ভালো লাগার জায়গা ছিল, তার আবৃত্তি শেখানোর যে বিষয়টা। আমাদের বাড়িতে কিন্তু আবৃত্তি শেখানো হয় এখনো, মানে মা নিজে বাচ্চাদেরকে হাতে ধরে শেখায়। তাছাড়া বহু বছর সে নাটকের সাথে ছিল, এখন খুব কম সময় দিতে পারে। তো যার কারণে আমি যতটুকু সময় মাকে পেয়েছি, আমার মেয়ে অনেক বেশি লাকি যে তার থেকে বেশি সময় সে আমার মাকে পাচ্ছে। কারণ আমার এখন ওইটা ট্রান্সফার হয়ে গিয়েছে, আমি আবার আমার মায়ের মতো হয়ে গিয়েছি। মেয়েকে যতটুকু মানে তার হয়তো আরো বেশি দেওয়া উচিত, কিন্তু সবকিছু মিলিয়ে আর হচ্ছে না। আমি যেমন আমার নানুর কাছে বড় হয়েছে, ও ওর নানুর কাছে বড় হচ্ছে, লেগাসি মেইনটেইন করছি। হ্যাঁ, আচ্ছা শিলিপা,
আমরা তো আঙুর ফল টক নিয়ে অনেক গল্প জানি, তোমার একটা আঙুর ফল টকের কোনো স্মৃতি, কোনো কিছু এসব আছে? সংগঠনে থাকতে পারে, কত কিছু আছে না? হ্যাঁ, আঙুর ফল টকের মতন এরকম অনেক গল্প আছে, কিন্তু সব গল্প বলা যায় না। কোনটা বলি? কিছু বলা যায়, কিছু বলা যায় না। যেটা বলা যায় সেটা বলে। হয় যেমন আমি তো নাটকও করতাম, বরিশাল নাটকে, এখনো বরিশাল নাটকের সঙ্গেই আছি। আমার সব সময় মনে হতো যে আমি যদি কোনো একটি নাটকের নায়িকা হতে পারতাম, কিন্তু হতে পারতাম না। আমার চেহারা, স্ট্রাকচার, সবকিছু মিলে হয়তো বা হয়ে ওঠেনি, বা আমার কণ্ঠের ভিতরে একটা রুক্ষতা আছে, আমি নিজেই বুঝি, একটা কর্কশ ভাব কিন্তু আছে, হয়তো এই কারণেও, হয়তো ওই যে আঙুর ফল টক, এই কারণে, মানে এগুলো কারণ দেখাচ্ছে, এগুলো কিন্তু সব ভুল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি সাহস করোনি কেন? তোমরাই নাটকে কিন্তু একবার আমাদের শ্রদ্ধেয় নিখিল সেন, যিনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, কিছুদিন 2-1 বছর আগে সে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। তো নিখিলদা কিন্তু বারবার বলতেন যে না, সেলিনাকে দিয়ে আসলে হবে এই চরিত্রটা। তো সেখানে গিয়ে আমি কিন্তু একবার পেয়েছিলাম। আচ্ছা, তখন আমার মনে হয়েছিল আসলে না, মিষ্টি একটা সম্পর্ক হয় আর কি, সবসময় যে আমি টক তা কিন্তু না। এই যে তুমি একটা কথা বললে, এই যে তোমার কিন্তু পেয়েছি আমি, এটা আমার খুব মনে পড়ে। আরেকবার আখেরি সওয়াল নামে একটি নাটক হয়েছিল, সেই নাটকের একটি প্রধান চরিত্র ছিল, মায়ের চরিত্রটি আমি করেছিলাম, কিন্তু সেই চরিত্রটাও আমার জীবনে ছিল একটি বিশাল পাওয়া একটি নাটকের চরিত্র। তো ওই সব কিছু মিলে সবসময় যেন টকই থাকে তা না, আমি নিজেকে মনে করতাম আমি বোধহয় অন্যদের তোমার সাহস থেকে অন্যরকম, এই পরে তোমার এই কাজটি তুমি করতে পেরেছো। কিন্তু একটা বিষয়, যে একটা সময়ের যে কতগুলো কাজ ছিল, হ্যাঁ, যে সময়ে তুমি ওরকম লিডিং ক্যারেক্টার করতে পারতে, সেই সময় তুমি এইসব পলিটিক্সের শিকার হয়েছো। এটা কিন্তু কম বেশি আমরা সবাই হই, কেউ উতরে যেতে পারি, কেউ নানা কারণে পারি না। আসলে সাহসটা হচ্ছে আসল, সত্যি। হ্যাঁ, সাহসটা করতে হয়। যেমন আমি ঢাকার শহরে এসে আমাকে এরকম অনেক যুদ্ধ করতে হয়েছে, এরকম আমি এরকম হয়েছে, মানে আমাকে দ্বারা এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, একটা কিছু তো বলতে হবে, তো যুদ্ধ করে গেছি। তো আমি মনে করি যে আমার জায়গায় আমি এখন ঠিক আছি, এই আর কি। তো প্রাপ্তি, তোমার কি কোনো মার মতো এরকম অপ্রাপ্তি আছে বা দুঃখ কষ্ট আছে কোথাও কোনো এরকম? না, অপ্রাপ্তি আসলে নাই, কারণ হচ্ছে আমি একটু, মানে আমার যদি মনে হয় যে আমি এই জায়গাটাতে যেতে পারবো, সেখানে আমি কারোর কোনো বাধা খুব একটা শুনি না, বা কখনো কখনো শুনে ও পর্যন্তই রেখে দিই। যদি আমার ওই কনফিডেন্টটা গ্রো করে যে না আমি এটা পারবো, তখন আমি নিজের মতো করে নিই। উদাহরণস্বরূপ যদি বলি, আমার উদ্যোগের যে কাজটা, মনে হয় কাল রাতেও মা বলছিল যে তুমি এত কিছু একসাথে পারবে না। মায়ের জায়গা থেকে বলেছে, সে কিন্তু কাজী সেলিনার জায়গা থেকে বলেনি, সে কিন্তু এমনি মাস্তান ছিল, সবকিছু করতো। হ্যাঁ, একদমই, সে সবকিছু এখনো পজিটিভলি আমি বলি, সে একজন ভালো সংগঠক করতে পারে, সবকিছু সে এখনো সবকিছু গুছিয়ে করতে পারে। কিন্তু হচ্ছে যে ওই প্রথম থেকেই যেটা হয় আসলে, আরো কিছু বিষয় থাকে না, যে পড়াশোনা করেছো, মাস্টার্স কমপ্লিট করেছো, তোমাকে চাকরি করতে হবে, এই কাজগুলো করার কি দরকার, বা এখানে আসলে কোনো ভালো কিছু হয়তো করতে পারবো না। তো ওই যে আমাদের একটা ধারণা ছোটবেলা থেকে ঢুকে গিয়েছে যে আঙুর ফল টক, সে যার কারণে হয়তো বারবারই বলতেছে না দরকার নাই, এটার করার দরকার নেই। তো আমার মনে হচ্ছিল যে না, এই আঙুরটা মিষ্টিই হবে, মিষ্টি হবে, আর যত বাধা ততই মনে হচ্ছে এটা টক, এটা মিষ্টি। এই মিষ্টি মিষ্টি গল্পে আবার ফিরে আসছি, ছোট্ট একটা বিরতি, আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই মিষ্টি মিষ্টি গল্পে, মিষ্টি মিষ্টি আড্ডায়। ফিরে এলাম বিরতির পরে। আচ্ছা, আমাদের জুমের বন্ধুরা কোথায়? তারা তো সবসময় হাজির হয়ে যায়, আমাদের আড্ডা জমে আছে, কিন্তু আপনাদেরকে তো আমরা মিস করছি। খুব তাড়াতাড়ি চলে আসুন, আর নতুনরা তারাও চলে আসুন। আমাদের এই স্ক্রিনে আইডি দেওয়া আছে, পাসকোড দেওয়া আছে জুমের, শুধুমাত্র নারীরা, নেক্সাস টেলিভিশনের এই লেডিস ক্লাবের আড্ডায়। শেলিয়াপা, একটু গল্প না, একেবারে এক কবিতাই হবে? গল্পে তো আছি, থাকবো, একটু কবিতায় ফিরে আসি। কবিতা পড়ছে?
আমি আমার প্রথম কাব্যগ্রন্থ অনুভবের শব্দমালা থেকে একটা ছোট্ট কবিতা, কি গুণী মানুষ, আমার নিজের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। এই যে একটু আগে বললে যে মানুষের স্বপ্ন থাকে, মায়েদের স্বপ্ন থাকে, সে স্বপ্নের একটি কবিতা। স্বপ্নবাণীর অপেক্ষায়। স্বপ্ন আছে, হরেক রকম স্বপ্ন আছে। স্বপ্ন আছে বুকের মাঝে নানান সাজে। অগ্নিবিহীন দীপ্তি শিখার স্বপ্নগুলো নিদাখ দাহে রক্ত বুকে জ্বালছে আলো। তিমিরে রাতে স্বপ্নেরা আজ দিচ্ছে হানা। দহন জ্বালায় জ্বলছে কেন নেই তো জানা। স্বপ্ন ছিল নীল গগনে ফুল ছড়াবো, স্নিগ্ধ আলোয় শান্তি রঙে রাঙিয়ে নেব। বুকের রক্তে পরম স্নেহে পেলাম জারি, রক্ত মাতাল স্বপ্নগুলো নীল কেড়ে। স্বপ্ন আলোয় ভরিয়ে দেবে নীল গগনে, অপেক্ষাতে রইনু চেয়ে স্বপ্নবাণী। অন্তবিহীন রং বাহারি স্বপ্নগুলো দু চোখ জুড়ে সুখ ছোঁয়াতে জ্বালবে আলো। আমি বোধহয় আলো জ্বালাতে পেরেছি কিছুটা, আমি আমার কন্যাকে দিয়ে, ওকে নিয়েই আমার সেই স্বপ্নটা ছিল। আমি বুঝতে পারছিলাম। আমি তাকিয়ে আছি কি জানো, আমি হারিয়ে গেছি বরিশালে। আমি তোমায় আবৃত্তি করছো আর শুনছি, তখন ছিলাম আমি তোমার, মানে আমি কিছুই জানি না বুঝি না, আমি অবাক হয়ে শুনছি। আর আজকে তুমি গেস্ট আর আমি হোস্ট। আমাদের সেই ছোটবেলাটা অনেক আনন্দের ছিল। একদম। ও আমার তো জুমের বন্ধুরা চলে এসেছে, অনেকে চলে আসবে। দুজনকে পেয়েছি। কার সাথে কথা বলা যায়? সুরমা আপা, সুরমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সব স্টুডিও সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। সুরমা আপার কথা শোনা যাচ্ছে না। সুরমা আপার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে সুরমা আপা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা স্টুডিও সবাইকে, নববর্ষের শুভেচ্ছা। কি বলবো আপু? শুভ সন্ধ্যা। আঙুর ফল টক আপনি খেয়েছেন? মিষ্টি আঙুর ফল খেয়েছেন না টক আঙুর ফলই খেয়েছেন? আজকের বিষয় হচ্ছে আঙুর ফল টক নাকি। ও আঙ্গুর ফল দুটোটাই খেয়েছি, মিষ্টিটাও খেয়েছি, টকটাও খেয়েছি। এখন কোনটার কথা বলবো আপু? তো মিষ্টিটা কোনটা আগে খেয়েছেন, টক না মিষ্টি? আপু মনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে একটা প্রতীকী শব্দ। আঙুর ফল টক কথাটা তো আসলে আসছে অন্যভাবে, তো সেটা নিয়ে কিছু বলবেন না, 2 লাইন গান শোনাবেন? আপু তাহলে গান শোনাই। হ্যাঁ, টপিকসটা আমি দেখি খেয়াল করে, গানই শোনাই। হ্যাঁ শোনান। আকাশের হাতে আছে কেরাসে নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে ডালে জোনাকি, টটিনির বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে কেরাসে নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে ডালে জোনাকি, চটিনির বুকে মৃদু ছন্দ। বাহ, দারুণ। যেমন সুর আপনার তালও ঠিক আছে, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ, শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ নববর্ষ, শুভ সন্ধ্যা। আপনি কি আজকের বিষয়টা নিয়ে বলবেন না অন্য কোনো কিছু নিয়ে আলাপ করতে চাচ্ছেন? বিষয়টা নিয়ে বললেই ভালো হতো। আঙুর ফল টক হয়, আসলে কথাটা হচ্ছে যে বুঝতে পেরেছেন তো, এটা নিয়ে কিছু বলেন। আসলে আঙুর ফল তো আসলে আমরা সবাই খাই আঙুরটা, কিন্তু কিছু টক কিছু মিষ্টি। তো আমাদের যেটা যেটা টক, আসলে আমরা যে কাজটা করতে পারি না, যেটা আমরা করতে অক্ষম বা পারবো না, সেটা কিন্তু তখন সেটা কিন্তু আমার আর ভালো লাগে না। ওই জিনিসটা কিন্তু ওই সময় ওই জিনিসটা আমার জন্য খারাপ হয়ে যায়, ওইটা ভালোই না, ওইটা খুব খারাপ। তো যেরকম আঙুর ফলটা টক ফল আমরা খেতে পারি না, সেরকমই অন্য যে কাজটা আমরা করতে পারি না। বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ রেবেকা আপা।
রেবেকা আপা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা তো জানেন, আসলে তো আঙুর ফল টক কথাটা তো অন্য অর্থে বলা, আপনি এটাকে কিভাবে আপনার মতো করে বলতে চান? ছোটবেলায় আঙ্গুর ফল টক মিষ্টি দুটাই স্বাদ বুঝতাম। বড় যত জীবন যাচ্ছে, যত বড় হচ্ছি, যত জীবনের গতি চেঞ্জ হচ্ছে, তখন মনে হয় কি কোনো কোনো জিনিস কোনো ক্ষেত্রে যখন প্রকাশ করতে পারি না, তখন মনে হয় যে সত্যি আঙ্গুর ফল টক। একদম একদম, অনেক অনেক ভাষা অনেক অনেক ভাষা দিয়ে এগুলো বোঝানো যায় না, তো তো মনের কষ্টটাকে ওই আঙ্গুর ফল টক বলে ভাষা বুঝে দিতে হয়। খুবই ভালো বলেছেন, আসলেই তাই যে এটুকুই বলি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা বললো যে আসলে যে আমরাও যে গল্পগুলো করছিলাম, যখন আমরা যেটা পারি না, কেউ চেষ্টা করি করার, কিন্তু কেউ চেষ্টা না করে সেটাকে নেগেটিভলি। আবার কিন্তু কখনো নিচু মানসিকতার মন যাদের, তারা কিন্তু ওইভাবে সব কিছুতে দোষ খুঁজে। হ্যাঁ, এটা ধরেছো, এইটা ছুঁয়ো না, ওটার ভিতর ওটা আঙুর ফল টক। অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয়, মন মানসিকতার উপরে নির্ভর করে তার। আবার আমি পারছি না, সেও পারলো কেন, সেটাই। প্রাপ্তি? আমার আসলে যেটা মনে হয়, আমি আমার নিজের কথা যদি মানে ওই যে নাচতে না জানলে উঠোন বাঁকা, হ্যাঁ ওরকম একটা ব্যাপার। আমি এরকম খুবই শুনে থাকি যে এটা আসলে দরকার নাই, কেন করছি, কি হবে। আমি খুব একটা এগুলোকে গুরুত্ব দেই না। যেটা বলেছিলাম আগে, যে আমি যদি কনফিডেন্ট থাকি যে না আমি এটা পারবো, আমি সেখানে আসলে নিজের মতো করেই এগিয়ে যেতে থাকি। হ্যাঁ, কারোর কথা যে একেবারেই শুনি না তা না, সবারটাই শুনি। যেটা আমার মনে হয় যে না এটা আসলে এইটুকু আমার কাজে দেবে, সেটাকে আমি সবসময় ধারণ করার চেষ্টা করি। কিন্তু তাই বলে যারা বলছে যে না ওখানে ওই কাজটা হবেই না, সেটা ধরে বসে থাকি না, এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটাই। ওর কথা রেশ ধরে আমি একটু বলি, ও কিন্তু কথা শুনে এবং কাজটিও করে। যেমন ও এইচএসসি পাশ করার পরে আমরা ওকে বলেছিলাম, যেহেতু তুমি সায়েন্স পড়েছো, তুমি একটা মেডিকেলে পরীক্ষা দাও। তারপর সে কিন্তু আমাদের কথা রেখেছে, মেডিকেলের কোচিং করেছে, খুব সিরিয়াসলি পড়াশোনাও করেছে, আমরা দেখেছি আর কি। সে সিরিয়াসলি পরীক্ষাও দিয়েছে, মনে মনে চাচ্ছিল না। কিন্তু সে মনে কখনোই চায়নি যে সে মেডিকেলে পড়বে। পরীক্ষার হল থেকে বের হয়ে আসার পরে আমি জিজ্ঞেস করলাম, মা কেমন হয়েছে পরীক্ষা? সবার হবে, আমার হবে না। আমি বললাম কেন হবে না? বলে আমি চাই না যে মেডিকেলে পরীক্ষা দিয়ে আমি ডাক্তার হই, আমি চাই না। তাহলে তুমি এতদিন কষ্ট করলে কেন, পরীক্ষা দিলে কেন? তোমাদের কথা রেখেছি। বাহ, কথা রেখেছো, ঠিক আছে। এরকম আরো কি কি কথা রেখেছো একটা ছোট্ট বিরতির পরে এসে শুনবো। আর পাশাপাশি আমাদের জুমে বোধহয় আরো কেউ চলে আসছে, বন্ধুরা, তাদের সাথে আড্ডা দেবো। একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি খুব শীঘ্রই। কোথাও যাবেন না, নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। চলে এলাম আমাদের শেষ বিরতির পরে। একেবারে আড্ডা যখন আমাদের তুঙ্গে জমে যায়, তখনই আমাদের বিদায় নেবার পালা হয়ে যায়। তারপরও আড্ডা তো আর থামবে না, নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা চলতেই থাকবে, এই নারীদের আড্ডা। আচ্ছা, আমি একটু জুমে কথা বলে আসি, তারপরে আমরা স্টুডিওতে ফিরে আসবো। হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি তো নিশ্চয়ই ভালো আছেন? জি আপা, ইনশাআল্লাহ। আজকের সাবজেক্টটা কি জানা আছে না আমি কিছু বলবো আপনাকে, কোনো কোশ্চেন করব? হ্যাঁ আপা, আপনি বলেন। আমার হচ্ছে একটু সমস্যা, তো ফেসবুকে কিছু দেখতে পারি না, করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি সাহায্য করলে আমাকে কিন্তু পেমেন্টটা পাঠিয়ে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দোয়া পাঠিয়ে দিয়েন। আঙ্গুর ফল টক হয়, এটা তো একটা প্রতীকী কথা। আপনার জীবনে আঙ্গুর ফল টক হয় এরকম গল্পগুলো কি আছে বলুন? অনেক ধন্যবাদ আপু। আজকের স্টুডিওটা পুরো বৈশাখ, লালে লাল একদম সব। আমরা এখন বৈশাখের আমেজে আছি। হ্যাঁ, আঙ্গুর ফল টক হয়, এটা তো একটা প্রবাদ বাক্য। তবে আঙ্গুর ফল টক হয় এরকম কখনো আমার জীবনে হয়েছে কিনা ওটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তবে আমার মনে হয় কি যে আমি যে কোনো কাজই
যেটা হচ্ছে আমি যখন যেটা করতে যাব ওইটাকে যদি আমি পজিটিভলি নেই এবং কাজগুলি করার চেষ্টা করি, তখন ওইটা হচ্ছে মানে পজিটিভলি চিন্তাগুলো থাকে মাথার মধ্যে, বা ওই সিচুয়েশনটা, সামাজিক অবস্থানটা, পরিবার, যে কোনো জায়গায়। আর ওই জিনিসগুলোকে যদি আমি একটু বিকৃতি করতে চাই বা এটার বিশ্লেষণটা অন্যভাবে করতে চাই, তখন দেখা গেছে ওইটা আবার অন্যান্য জনগণ যারা থাকে বা পারিপার্শ্বিক যে পরিবেশটা থাকে ওরাও সবাই ওইভাবেই নিবে। কিন্তু আমি যদি ওইটাকে পজিটিভ ভাবে বোঝানোর চেষ্টা করি বা ভালো দিকটা তুলে ধরি, তখন দেখা গেছে যে আঙ্গুর ফল টক থাকলেও তখন মিষ্টি আকার ধারণ করে। দারুণ বলেছেন আপনি, দারুণ বলেছেন কথা। অনেক অনেক ধন্যবাদ হাসিনা আপা। মিষ্টি আপা কোথায় যাচ্ছেন? এই যে কথা শুনেন, মিষ্টি আপা মিষ্টি করে হাসছেন। এখন একটু বলেন আঙ্গুর ফল কি? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন তো? মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু মমি আপার সাথে কথা বলে আসি। মমি আপা, মমি আপা শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ বলুন। আপনি তো একদম মানে একেবারেই মনে হচ্ছে টকটকে একটা বেগুনি ফুল, সুন্দর। হ্যাঁ, তো আঙ্গুর ফল নিয়ে একটু কথা বলেন। আঙ্গুর ফল টক, আপনার কি মনে হয়? খেয়ে দেখেন না, না খেয়ে বলে ফেলেন? আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। এটা তো আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসতেছি আপু, এটা একটা প্রবাদ বাক্য। জি। আর আমার মনে হয় কি যে আঙ্গুর ফল টক, এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ আমরা দেখা যায় সব নারীদের মধ্যে একটা সবসময় একটা ঈর্ষা কাজ করে। দেখা যাচ্ছে আপনি একটা ভালো কাজ করতেছেন বা আমি করতেছি, সে এই কাজটা যদি অন্য কেউ না পারে, তখন তার কাছে মনে হয় যে আঙ্গুর ফলটা টক। এটাই আসলে বাস্তব সত্য কথা আপু। আমি সবসময় এটাই মনে করি, আর ওইগুলো কেয়ার করি না। কারণ কাজ আমাদের করতেই হবে, আমরা একজন উদ্যোক্তা, আমাদের কাজ করে খেতেই হবে। যে যা বলুক, বলতেছে বলুক, সেটা তার ব্যাপার। আমার কাজ আমাকে করতে হবে, এটাই জীবন, এটাই সবকিছু আমি মনে করি আপু। ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা। দেখি মিষ্টি আপার নেটওয়ার্ক কি ঠিক হয়েছে? না, মিষ্টি আপাকে তো পাচ্ছি না। হ্যাঁ, তো ঠিক আছে আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অসাধারণ অসাধারণ কথা বলেছেন। আপনাদের কাছ থেকে আমিও কিছু শিখলাম, কিছু শক্তি পেলাম। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ প্রাপ্তি, বলো। তোমার কাছ থেকে যেটা জানতে চাই, এই যে এই জেনারেশনে তুমি যা ধারণ করে আছো সব কিছু ভালো লাগছে। তোমাদের জেনারেশনে তোমরা একটা ট্রান্সপারেন্ট জেনারেশন, ভীষণ আমি মনে করি তোমরা ভিতরে বাহিরে এক। তো এই যে সংস্কৃতিকে ধারণ করছো, এই যা কিছু তোমার যাবতীয় যা কিছু ভীষণ ভালো লাগছে। তুমি চাকরি করছো, বাচ্চা আছে, আবৃত্তি করছো, তোমার এই হেমাঙ্গিনী আছে, সব আছে। তো সুতরাং এগুলো ম্যানেজ করো কিভাবে? এটা নিয়ে তুমি তোমার জেনারেশনকে একটা কিছু সাজেশন দাও। আমার মনে হয় সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা। আমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি যে কোনো কিছুই করতে পারবো। আর টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, ওটাও না ইচ্ছা থেকেই চলে আসে। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমার স্কুলের একটা নির্দিষ্ট টাইম আছে, সেটা শেষ করে আমি বাসায় গিয়ে কী করবো আমি এর মাঝে চিন্তা করে ফেলি। হ্যাঁ, অনেক সময় হয় যে এলোমেলো হয়েই যায়, খুব স্বাভাবিক, সেটা হবে। কিন্তু তারপরেও চেষ্টা করি, এই যে এলোমেলো হয়ে যায়, এলোমেলোটা যখন বুঝতেই পারো তখন তো আবার ঠিক করে ফেলো। যখনই বুঝি যে এলোমেলো হচ্ছে, চেষ্টা করি গুছিয়ে নেয়ার। সবসময় হয় না, কখনো কোনো কিছু বাকি রয়ে যায়, সেটা রেখে দেই, পরে যখন সময় পাই সেটা করে নেই। চেষ্টা করি সবকিছু যেন মানে শেষ করে আসতে পারি। ভালো হোক মন্দ হোক, একটা না একটা ফলাফল তো পাবোই। সেটাই। হ্যাঁ, তো আমার বলার থাকবে এটাই যে আমাদের যদি মনে জোর থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমরা যে কোনো কিছুই করতে পারবো। আর ইচ্ছা থাকলে আসলে সবকিছুই সম্ভব। সেখানে আমার এখন একটা কন্যা সন্তান আছে, অনেকের হয়তো আরো বেশি সময় অন্য জায়গায়ও দিতে হয়। হ্যাঁ, অনেকেরই হয়তো বেবি আরো বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ওগুলো কোনো কিছুই বাধা না। আপনি যদি মনে করেন আপনি পারবেন না, তাহলে কেউ আপনাকে জোর করিয়েও পারবে না। যদি মনে হয় পারবো, তাহলে সবসময়। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মিষ্টি আপু আবার চলে এসেছে, দেখি তার নেটওয়ার্ক ঠিক হয়েছে কিনা। হ্যাঁ মিষ্টি আপু, আনমিউট করুন। ঠিক হয়েছে আপনার নেটওয়ার্ক? মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? জি বলুন বলুন বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কি বলবো আপু, বলেন। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। খুব ছোট্ট করে বলেন, আঙুর ফল টক হয়, এটা একটা প্রবাদ বাক্য, এটা নিয়ে আপনার যদি দু এক লাইন বলার থাকে খুব ছোট করে বলুন। আচ্ছা, তো আঙ্গুর ফল টক হয়, এটা যেমন আমরা বই পুস্তকে পড়ে এসেছি, এবং একটু আগে হাসিনা আপু বললেন যে আসলে আমরা যখন বিভিন্ন কাজ করি, কাজ করতে যাই, বিশেষ করে যারা, তখন কাজ করতে গেলে যে সমস্যার সম্মুখীন গুলো হই, তারপর কেউ না কেউ হয়তো সাপোর্ট করে, কেউ করে না, কিন্তু পাশ থেকে কিছুদিন পরে দেখা যায় যে এই কথাটাকে আবার ফিরে আসে যে আঙ্গুর ফল টক, মানে সে কাজটি করতে পারেনি, যখন আমি এটা করে দেখালাম তখন সে পাশ থেকে বলতেছিল যে না, এটা না করলেও হতো, না করলেও চলতো, কোনো না কোনো ভাবেই সে আবারও ফিরে আসে। তবে আমার ক্ষেত্রে একটা কাজ হয় যে তাকে ফিরে আসে, কেউ আমাকে ভুল বুঝলেই হোক, আর কোনো কাজ আমি তাকে এড়িয়ে গিয়ে আমি ঠিকই আমার জায়গাতে স্টিক থাকি, আর ফিরে এসে সে আঙ্গুর ফল টকের মতো করেই বলে। ধন্যবাদ। দারুণ, আসলে নিজের ডিগনিটি নিয়ে থাকতে পারলে, সততা নিয়ে থাকতে পারলে সবই ঠিক হয়ে যায়। অনেক ধন্যবাদ। আবার নেক্সট আড্ডায় আমাদের দেখা হবে। ভালো থাকবেন সবাই, অনেক শুভকামনা। সেলিনা আপা, কিছু কথা বলো, তারপরে তোমার কবিতা শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। কি বলবো, আসলে সবার কথা শুনছিলাম, ভাল লাগছিল যে আঙুর ফল টক নিয়ে তো আসলে নানান রকমের কথা আমরা শুনলাম। যে কথাটা বললেন একটু আগে, হয়তো মিষ্টি আপা না কে যেন বললেন যে আসলে ঈর্ষা থেকে কিন্তু মানুষের ভেতরে কিন্তু একটা টক বোধ তৈরি হয়ে আসে। তো এই ঈর্ষা থেকে কিন্তু আমরা দূরে সরে যারা যেতে পারি, তারাই মনে হয় আসলে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। ঈর্ষা জিনিসটা যদি আমাদের ভেতরে থাকে, তাহলে নিজেকেও অনেক নিচু মনের মনে হয়, আর নিজে হয়তো অনেকে বোঝে না যে আমি এতটা নিচু, কিন্তু অন্যেরা কিন্তু বুঝতে পারে। তো সে কারণেই বলি যে আসলে আমরা কিছু কিছু জিনিস যদি আমরা যে লোভ, হিংসা, ঈর্ষা এগুলো থেকে যদি দূরে থাকতে পারি, শুধু ভালোবাসাটুকু নিয়ে যদি থাকতে পারি, তাহলে কিন্তু আসলে ওই টক নয়, মিষ্টিটাই আমাদের জীবনটাকে ভরিয়ে দেবে। তোমার এই কথার রেশ ধরে আমি বিদায় নিচ্ছি। ফিরে এসে তোমার কবিতা শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। প্রাপ্তি, অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক দোয়া। হ্যাঁ, জুমের বন্ধুরা, আপনাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। তোমাকেও আমার প্রাণের উচ্ছ্বাস থেকে ভালোবাসা। জানি আমাকে অনেক ভালোবাসো। তো বিদায় নিয়ে এসে তোমার কবিতা শুনতে শুনতে চলে যাব। আসলে ঈর্ষা, হিংসা, এসব যত নেগেটিভিটি, এগুলো আমরা আমাদের ভেতর থেকে যত বের করে ফেলতে পারি, এইসব মানুষ থেকে দূরে সরে যাওয়া নয়, এইসব মানুষকে ঠিক করে ফেলতে যদি আমরা পারি, সেটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। তাহলে আঙুর ফল টক এই কথাটা আর আমাদের জীবনে থাকবে না। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে এই নারীদের আড্ডায়। আর সেলিনা আপার কবিতা শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। আমি আর প্রাপ্তি, আপনারা জুমে যারা আছে সবাই শুনবে। ভালো থাকবেন সবাই। শুরু করে দাও তোমার কবিতা। আমি পাঠ করছি দেখা হবে রণাঙ্গনে কবিতাটি। আমি এসেছি বিংশ শতাব্দীতেও, অন্ধকারের গুহা ভেদ করে আমি এসেছি। দেখো, মায়ের সবুজ শাড়িতে লেগে আছে জন্ম রক্তের ছোঁয়া, এখনো বাঁধা শরীরে আমার নাড়ি কাটা সুতো। কুয়াশার শীত রাতে লুকোনো মায়ের আঁচলে আমার শরীর, হত্যাকারী পিতার ভয়ে শামুকের মতো গুটিয়ে থাকা মায়ের করুণ মুখ। ধান সিঁড়ি থেকে কীর্তন খোলা আমাকে ভাসিয়ে এনেছে বুড়ি গঙ্গার পাড়ে। তোমরা দেখোনি পিতার পৌরসত্বের আড়ালে বিভৎস চোখের চাহনি। আড়াল করে রেখেছে আমার শরীর, আমার তৃষ্ণার্ত সকরণ চোখ মাত্র হৃৎপিণ্ডের ওলট পালট দেখেছে। তোমরা দেখোনি সুগন্ধার সৈকত, তুমি জেনে রাখো তোমার বীজ থেকে গজিয়েছে হন্তারক চারা। তোমার ক্রোধের আগুন থেকে জন্ম নিয়েছে সূর্যমুখীর পূর্ণতা। কন্যা শিশুকে অবজ্ঞার দায়ী অগ্নিগিরির উদ্ধত লাভার মতো জ্বলবে তোমার ক্ষয়িষ্ণু যৌবনের দম্ভ। প্রস্তুত থেকো, একদিন দেখা হবে রণাঙ্গনে।